প্রিয় শিক্ষার্থী, স্বাগত জানাচ্ছি সিএসএল ট্রেনিং এর পক্ষ থেকে বিষয়ভিত্তিক অনলাইন ট্রেনিং প্রোগ্রামে। আমাদের আজকের বিষয় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের একাদশ ও দ্বাদশ শ্রেণীর পাঠ্যসূচি অনুযায়ী কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং অধ্যায়ের ক্লাউড কম্পিউটিং। বর্তমান প্রযুক্তি সেবার অন্যতম মাধ্যম হলো ক্লাউড কম্পিউটিং। বর্তমান আইসিটির যুগে সবকিছুই চলছে ক্লাউড কম্পিউটিং এর ধারণার উপর। আপনাকেও স্বাগত জানাচ্ছি ক্লাউড কম্পিউটিং এর এই ভুবনে। ক্লাউড বলতে তো আমরা সবাই জানি ক্লাউড মানে হলো মেঘ। এখন অনেকেরই মনে প্রশ্ন জাগতে পারে, ক্লাউডের সাথে আইসিটি যোগাযোগটা কোথায়? মূলত আইসিটিতে ক্লাউডকে একটি রূপক অর্থে ব্যবহার করা হয়েছে। 1960 সাল হতে এই ধারণা সূত্রপাত। ডিভাইস এন্ড অ্যাপ্লিকেশন শেয়ারিং ও মোবিলিটির ধারণা থেকে ক্লাউড কম্পিউটিং এর ধারণা শুরু। বর্তমানে ক্লাউড হলো বড় ধরনের ডেটা সেন্টার, যেখানে হাজার হাজার সার্ভার দ্বারা অসংখ্য ক্লায়েন্টের জটিল সব সমস্যার সমাধান করা যায়। আর এই ডেটা সেন্টারের সার্ভিস ভাড়া নেয়া বা আউটসোর্সিং করাকে ক্লাউড কম্পিউটিং বলে। 2006 সালে আমাজন ওয়েব সার্ভিস বাণিজ্যিকভাবে ক্লাউড কম্পিউটিং এর ব্যবহার শুরু করে। আর 2010 সালে রেকস্পেস ক্লাউড ও নাসা ক্লাউড কম্পিউটিং এর মুক্ত অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস ব্যবহার শুরু করে। ফলে পাবলিকলিও ক্লাউড কম্পিউটিং ব্যবহার করা ইজি হয়ে ওঠে। আমেরিকার ন্যাশনাল ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বা এনআইএসটি ক্লাউড কম্পিউটিং এর সংজ্ঞা হিসেবে একটি মডেলকে বর্ণনা করেছে। চলুন দেখে নিই সেই মডেলে কি বলা হয়েছে। এনআইএসটির মডেল মতে ক্লাউড কম্পিউটিং এর জন্য রিসোর্স স্কেলেবিলিটি, অন ডিমান্ড, পে অ্যাজ ইউ গো এই তিনটি বৈশিষ্ট্য থাকা বাধ্যতামূলক। এই তিনটি বৈশিষ্ট্য না থাকলে তাকে ক্লাউড কম্পিউটিং এর সংজ্ঞার অন্তর্ভুক্ত করা যাবে না। সুতরাং এ থেকে বলা যায় কম্পিউটার ও ডেটা স্টোরেজ সহজে ক্রেতার সুবিধা মতো এবং ব্যবহার অনুযায়ী ভাড়া দেওয়ার সিস্টেমই হলো ক্লাউড কম্পিউটিং। ধরুন আপনার বাড়িতে কোনো প্রোগ্রাম হবে, প্রোগ্রামের জন্য আপনার বাসায় যে পরিমাণ চেয়ার রয়েছে তাতে হবে না। সেক্ষেত্রে আপনি কি করবেন? ডেকোরেটরের কাছে যাবেন চেয়ারের জন্য। সেক্ষেত্রেও কিন্তু আপনি ক্লাউড কম্পিউটিং এর মডেলে তিনটি বৈশিষ্ট্যকেই ফলো করছেন। আপনার যে কয়টি চেয়ার দরকার অতিরিক্ত, আপনি কিন্তু ডেকোরেটরের কাছ থেকে সে কয়টি চেয়ার নিচ্ছেন, যা রিসোর্স স্কেলেবিলিটি। আপনার প্রোগ্রাম যখন, আপনি কিন্তু তখনই ডেকোরেটরের কাছ থেকে চেয়ার নিবেন। সুতরাং সেটা কি দাঁড়ালো? অন ডিমান্ড। আর আপনি যতগুলো চেয়ার ইউজ করতেছেন আপনি কিন্তু ডেকোরেটরকে ঠিক ততগুলো চেয়ারেরই টাকা দিবেন। তাহলে সেটা কি হলো? পে অ্যাজ ইউ গো। আপনারা ব্যক্তিগত জীবনের এই উদাহরণের সাথে কিন্তু ক্লাউড কম্পিউটিং কে তুলনা করতে পারি। ব্যবসা বাণিজ্যকে নতুন মাত্রা দেওয়ার জন্যই ক্লাউড কম্পিউটিং এর শুরু, যা পরে ব্যক্তিগত জীবনেও অবদান রেখেছে। ক্লাউড কম্পিউটিং এর মূল উদ্দেশ্যগুলো হলো মোবিলিটি বা গতিময়তা, কস্ট সেভিং বা খরচ কমানো, টাইম সেভিং সময় বাঁচানো, এফিসিয়েন্সি বা কর্মদক্ষতা বাড়ানো। ফেসবুক ও গুগল ড্রাইভ এই দুটো নামের সাথে আমরা হয়তো অনেকেই পরিচিত। আমরা অনেকেই ফেসবুকে ব্যক্তিগত ফটোকে অ্যালবাম আকারে কিংবা গুগল ড্রাইভে গুরুত্বপূর্ণ ফাইলকে ফোল্ডার আকারে জমা রাখি। ধরুন কোনো সময় আপনার ইচ্ছে হলো এই ফাইল বা ফটোকে ফেসবুক বা গুগল ড্রাইভে না রেখে আপনি নিজেই একটি ব্যক্তিগত স্টোর হাউস খুলবেন এবং সেখানে জমা রাখবেন। সেক্ষেত্রে আপনার বেশ কিছু গুরুত্বপূর্ণ ডিভাইস লাগতো। সেগুলো হলো ডেটাবেস সার্ভার, অ্যাপ্লিকেশন সার্ভার এন্ড কম্পিউটার নেটওয়ার্ক, এবং এই সবগুলোই বেশ ব্যয়বহুল। আর এই ব্যয়বহুলতার জন্যই ক্লাউড কম্পিউটিং এর ধারণা সূত্রপাত। ক্লাউড কম্পিউটিং দ্বারা আপনি খুব সহজেই ভেন্ডরের অ্যাপ্লিকেশন সার্ভার, ডেটাবেস সার্ভার, কম্পিউটার নেটওয়ার্ক ব্যবহার করতে পারেন। ফলে আপনার অ্যাপ্লিকেশন সার্ভার, ডেটাবেস স্টোরেজ বা ডেটাবেস সার্ভার, কম্পিউটার নেটওয়ার্কের বিশাল ব্যয়বহুল খরচ কিন্তু বেঁচে যাচ্ছে। এছাড়াও ক্লাউড কম্পিউটিং এ ভেন্ডরের স্টোর হাউসে আপনি লগ ইন করে আপনার ফাইলকে নিয়মিত স্টোর করতে পারেন, কিংবা স্টোর করা ফাইলকে দিয়ে
ব্যবসায়িক কার্যক্রম বিশ্বের যে কোনো প্রান্তে বসে সম্পাদন করতে পারেন, যা আপনি এই ছবিটি দেখেই ভালোভাবে বুঝতে পারবেন। ক্লাউড কম্পিউটিং এর ব্যবহারকে আমরা এই ছবির সাহায্যে সহজেই বুঝতে পারি। ছবিতে দেখছেন ক্লাউডের থেকে আমরা কম্পিউটার নেটওয়ার্ক ব্যবহার করছি, অ্যাপ্লিকেশন ডেটাবেস সার্ভার ব্যবহার করছি, ফলে খরচ কিন্তু অনেক কমে যাচ্ছে। যে আমি আগেই বলেছিলাম, আপনার অ্যাপ্লিকেশন বা ডেটাবেস সার্ভার ব্যবহার করার যে খরচটা সেটা কিন্তু কমে যাচ্ছে। একই সাথে আপনি এই ছবি দেখলেও বুঝতে পারছেন ক্লাউড কম্পিউটিং ব্যবহারের ফলে প্রজেক্ট ম্যানেজমেন্টের টাইমও কিন্তু আমার অনেক বেঁচে যাচ্ছে। সুতরাং আমি যে কোনো ব্যবসায়িক কাজকে খুব দ্রুত এবং সহজে করার জন্য এখন ক্লাউড কম্পিউটিং এর কিন্তু কোনো বিকল্প হয় না। আপনাদের অনেকেরই মনে হতে পারে ক্লাউড কম্পিউটিং কি আসলেই সম্ভব কিনা। বিশ্ববিখ্যাত কোম্পানি অ্যালকাটেল ও লুসেন্টের তৈরি এই ভিডিওটি চলুন দেখে নিন, তাহলেই বুঝতে পারবো আমরা ব্যাপারটি কি আসলেই সম্ভব কি অসম্ভব। ক্লাউড কম্পিউটিং নিয়ে এতক্ষণ যা বললাম, আশা করি ভিডিওটি দেখার পর সবার বিশ্বাস হয়েছে। তারপরও প্রতিটি জিনিসেরই কিন্তু কিছুটা সুবিধা এবং কিছু অসুবিধা থাকে। চলুন আমরা দেখি নি এর সুবিধা এবং অসুবিধাগুলো। প্রথমে আসুন আলোচনা করি সুবিধা নিয়ে। ক্লাউড কম্পিউটিং এর সুবিধা ব্যাপক। আপনি যে কোনো সময় একে ব্যবহার করতে পারেন। যে কোনো স্থান হতে আপনি ইন্টারনেটের মাধ্যমে ডেটা আপলোড বা ডাউনলোড করতে পারেন, যা আপনি আগের ভিডিওতেও দেখেছেন, এবং আপনার নিজস্ব কোনো হার্ডওয়্যারের প্রয়োজন হয় না, আগেই বলেছিলাম। এবং তথ্য কিভাবে স্টোর হবে ডেটাবেজে সে সম্পর্কে আপনার জানতে হয় না। এবং ছোট বড় হার্ডওয়্যারের মধ্যে দিয়ে অ্যাপ্লিকেশন ব্যবহারের সুবিধা রয়েছে। আপনি ভিডিওতেই দেখেছেন মোবাইল, ট্যাব, কম্পিউটার যে কোনো কিছু দিয়ে আপনি ব্যবহার করতে পারছেন। অপারেটিং খরচ অবশ্যই কম হবে, কারণ এর পুরো অপারেটিংটি ভেন্ডর দেখে থাকে, এবং যেহেতু ভেন্ডরই পুরো ডেটাবেজ আপডেট করে থাকে, সেহেতু আপনার নিজের কোনো সফটওয়্যার আপডেট করতে হয় না, অটোমেটিক ডেটা আপডেট হয়ে থাকে। অনেক তো সুবিধা বললাম, আসুন কিছু অসুবিধাও আছে, দেখে নিন। ক্লাউড কম্পিউটিং এর মূল সমস্যা হলো ডেটা বা প্রোগ্রাম আপনি যখন
আপলোড করে দিচ্ছেন, তারপর আর আপনার কোনো নিয়ন্ত্রণ থাকছে না। আপনি ডেটা আপলোড করার পরে ডেটাটি কোথায় স্টোর হলো বা কিভাবে প্রসেস করে স্টোর করা হলো তা কিন্তু আপনি জানতে পারবেন না, তা কেবল ভেন্ডরই জানেন। সুতরাং আপনার ডেটার গোপনীয়তা ভঙ্গ হবার সম্ভাবনাও থাকে, কিংবা ডেটা চেঞ্জ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কি শুনে ভয় পেলেন? ভয় পাওয়ার কিছু নেই। দিনে দিনে ইউজারের অ্যাপ্লিকেশন এন্ড প্রোগ্রামের উপরে নিয়ন্ত্রণ বাড়ছে এবং আপনার ক্লাউড কম্পিউটিং এর সুবিধা দিনে দিনে বাড়ছে। সুতরাং এটা বলেই দেওয়া যায় ব্যবসা বাণিজ্যের ভবিষ্যৎ হলো ক্লাউড কম্পিউটিং। ক্লাউড কম্পিউটিং এর আলোচনার শুরুর দিকেই কিন্তু আমি আপনাদেরকে কিছু ব্যবহারের কথা বলেছিলাম। ফেসবুক ও গুগল ড্রাইভের কথা বলেছিলাম, মনে পড়ে? ওগুলো কিন্তু ক্লাউড কম্পিউটিং এর উদাহরণ বা ব্যবহার। এছাড়াও আপনি দৈনন্দিন জীবনে আরো বেশ কিছু জায়গায় ক্লাউড কম্পিউটিং ব্যবহার করছেন। চলুন দেখে নিই কোথায় কোথায় ক্লাউড কম্পিউটিং ব্যবহার হচ্ছে। দেখতেই পাচ্ছেন, গুগলে যেমন জিমেইলে বা পিকাসা থেকে শুরু করে পৃথিবীর আবহাওয়া বা কোনো দেশে আদমশুমারির মতো বিশাল তথ্য ব্যবস্থাপনা, ব্যবসায়িক ও বৈজ্ঞানিক ক্ষেত্রেও ক্লাউড কম্পিউটিং বর্তমানে ব্যবহার হচ্ছে। এছাড়াও যোগাযোগ ক্ষেত্রে, চিকিৎসা ও মানব কল্যাণও এটি কিন্তু এক অনন্য সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। এক কথায় তাহলে আমরা কি বলতে পারি? ক্লাউড কম্পিউটিং এনেছে এক অনন্য বিপ্লব। আসুন আমরা এখন ক্লাউড কম্পিউটিং এর প্রকারভেদটা দেখে নিই। ক্লাউড কম্পিউটিং কে 3 ভাগে ভাগ করা যায়, যথা প্রাইভেট ক্লাউড, পাবলিক ক্লাউড এবং হাইব্রিড ক্লাউড। পাবলিক ক্লাউড বলতে আমরা সেই ক্লাউড কম্পিউটিং কেই বুঝি যে ক্লাউড কম্পিউটিং এর দায়িত্ব ভেন্ডরের কাছে থাকে এবং ভেন্ডর একাধিক ভোক্তা বা ক্লায়েন্টের কাছে ওই ক্লাউডটিকে ভাড়া দিয়ে থাকে। এক্ষেত্রে ভোক্তা বা ক্লায়েন্টের কোনো নিয়ন্ত্রণ থাকে না ক্লাউডের উপরে। প্রাইভেট ক্লাউড বলতে আমরা সেই ক্লাউডকে বুঝি যে ক্লাউডে আপনি একাই সেই ক্লাউডটিকে ব্যবহার করবেন এবং ভেন্ডর ওই ক্লাউডটিকে অন্য কারো কাছে ভাড়া দিবে না। বড় বড় কোম্পানি ডেটাবেস স্টোরের জন্য আজকাল প্রাইভেট ক্লাউড ব্যবহার করা হচ্ছে। আর হাইব্রিড ক্লাউড হলো প্রাইভেট এবং পাবলিক ক্লাউডকে মিশিয়ে যে ক্লাউডটি তৈরি করা হয় তাকে হাইব্রিড ক্লাউড বলে। এই ব্যবস্থাকে ক্লাউড বাস্টিংও বলা হয়ে থাকে। আমরা আমাদের আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আশা করি আপনাদের ক্লাউড কম্পিউটিং সম্বন্ধে একটি ভালো ধারণা হয়েছে। আর আপনাদের ধারণা হলো কি হলো না তা এই অ্যাসাইনমেন্টের কোয়েশ্চেন গুলো যদি আপনারা অ্যান্সার করেন তাহলেই বুঝতে পারবেন। চলুন আপনাদের জন্য কিছু অ্যাসাইনমেন্টের কোয়েশ্চেন রেখে দেই। ক্লাউড কম্পিউটিং কি, এর কার্যপ্রণালী, ক্লাউড কম্পিউটিং এর সুবিধা ও অসুবিধা, এর ব্যবহার ও প্রকারভেদ। আজকে এই পর্যন্তই। পরের লেকচার দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।